আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024-এর সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নে যে 2 নম্বর প্রশ্ন সেটি রয়েছে অর্থাৎ বর্ধমান রাজ কলেজিয়েট স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একে এটা আছে ঠিক উত্তরটি বেছে নাও। একে আছে আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন, এটা হবে মালিক অম্বর। এরপর 2 আছে চৌসা যুদ্ধ হয়েছিল, এটা হবে 1539 খ্রিস্টাব্দে। এরপর 3 আছে ঘরঘরার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, এটা হবে নসরত শাহ। এরপরে 4 আছে সুলতানি সাম্রাজ্যের প্রদেশগুলিকে বলা হতো, এটা হবে ইক্তা হবে। এরপর 5 ফিরোজ তুগলকের আমলে কৃষি জমির ওপর আরোপ করা করের নাম ছিল, এটা হবে খরাজ। এরপর 2 আছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। একে আছে বেমানান শব্দটি খুঁজে বের করো। ইলতুৎমিশ, রাজিয়া, ইবন বতুতা, বলবন। এখানে হবে বেমানান শব্দটা হবে ইবন বতুতা। এরপরে 2টা আছে ঠিক না ভুল লেখো। ঝিলাম নদীর অপর নাম বিতস্ততা, এটা ঠিক হবে। এরপরে 3টা আছে দোয়াব অঞ্চল কোনটি? গঙ্গা যমুনা নদীর মধ্যবর্তী অঞ্চল দোয়াব অঞ্চল নামে পরিচিত। এরপর 4 আছে ওয়াতন কথার অর্থ কী? ওয়াতন কথার অর্থ হলো নিজের ভিটে বা এলাকা বা স্বদেশ। এরপরে 5 এটা আছে আকবর কত খ্রিস্টাব্দে দহশালা ব্যবস্থা চালু করেন? আকবর 1580 খ্রিস্টাব্দে দহশালা ব্যবস্থা চালু করেন। এরপর 3 দাগে যেটা আছে নিচে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। একে আছে উলেমা কাদের বলা হয়? এর উত্তরটি হলো উলেমা আরবি ভাষায় আলিম শব্দের অর্থ হলো ইসলামী শাস্ত্রের পণ্ডিত বা জ্ঞানী। একের বেশি আলিমকে বা আলিমদের উলেমা বলা হয়। এরপরে 2 দিকে যেটা আছে শাহানা ই মান্ডি বলতে কাকে বোঝানো হয়? শাহানা ই মান্ডি বলতে বোঝায় সুলতানি যুগের এক শ্রেণীর রাজকর্মচারীদের। সুলতান আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা বাজার দর তদারকি করার জন্য এই জাতীয় কর্মচারী নিযুক্ত করেন। বিভিন্ন ধরনের বাজার দেখাশোনা করা ছিল এই জাতীয় কর্মচারীর কাজ। এরপরে 3টা আছে পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? এর উত্তরটি হলো পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। এরপরে 4 দাগে আছে সুলহ ই কুল কি? সুলহ ই কুল বলতে বোঝায় সকলের প্রতি সহনশীলতা ও সকলের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান। এই আদর্শের ভিত্তিতে আকবর একটি ধর্মমত গড়ে তোলেন যা দিন ই ইলাহি নামে পরিচিত। সুলহ ই কুল আদর্শ মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক আদর্শ ছিল বিভিন্ন গোষ্ঠীর মানুষের সহযোগিতায় একটি যথার্থ ভারতীয় সাম্রাজ্য গড়ে তোলা। মুঘল বংশের শ্রেষ্ঠ সম্রাট আকবরের আদর্শ ছিল 1 বাদশাহ ঈশ্বরের ইচ্ছায় দেশ শাসন করবেন, 2 প্রজাদের সঙ্গে পিতৃসুলভ আচরণ করবেন এবং তিনি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি পক্ষপাত করবেন না। এরপরে 4 আছে নিচে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। একে আছে মোগলরা কেন নিজেদের বাদশাহ বলতো? ভারতে মুঘল সম্রাটদের উপাধি ছিল বাদশাহ বা পাতশাহ। বাদশাহ বা পাতশাহ শব্দের অর্থ হলো শাসক বা সম্রাট। মূল শব্দ বাদশাহ, পাতশাহ, পাতশাহী শব্দগুলি হলো ফরাসি শব্দ। অর্থ ফার্সি পাত শব্দের অর্থ প্রভু এবং শাহ শব্দের অর্থ শাসক বা রাজা। এখানে পাত ও শাহ শব্দ 2টি পাশাপাশি একসঙ্গে ব্যবহার করা হয়েছে খুব শক্তিশালী শাসক বোঝানোর জন্য। 1507 খ্রিস্টাব্দে বাবর কাবুলে থাকার সময় পাতশাহ উপাধি নিয়েছিলেন। এরপরে 2 আছে দিল্লি সুলতানদের কখন খলিফাদের অনুমোদন দরকার হতো? ইসলাম ধর্ম অনুসারে সমগ্র মুসলমান জগতের প্রধান ধর্মগুরু ও শাসক খলিফা, কিন্তু ক্রমে পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমান শাসন প্রতিষ্ঠিত হলো। ফলে একজন খলিফার পক্ষে সমস্ত অঞ্চল শাসন করা ও সম্ভব ছিল না। তাই বিভিন্ন দেশে বিভিন্ন জন শাসন করতেন। যেমন ভারতবর্ষ
বা হিন্দুস্থানে শাসন করতেন সুলতানরা। আবার কোনো সেনাপতি বা সুলতানের কোনো আত্মীয় সিংহাসন দখল করে নতুন সুলতান হলে তখন তার খলিফার অনুমোদন দরকার হতো। অনুমোদন লাভের প্রয়োজনীয়তার কারণ, একে সুলতানের স্বীকৃতি লাভ করার জন্য। খলিফা সুলতানকে স্বীকৃতি দিলে তিনি সকলের কাছে স্বীকৃত হতেন। দুয়ে, অধিকারের ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য। খলিফা অনুমোদন করলে সিংহাসনে সুলতানের ন্যায্যতা প্রতিষ্ঠিত হতো। এরপরে তিনিটা আছে ইলিয়াস শাহী ও এবং হোসেন শাহী আমলে বাংলার সংস্কৃতির পরিচয় দাও। ইলিয়াস শাহী ও হোসেন শাহী সুলতানদের আমলে বাংলার সংস্কৃতির উন্নয়ন হয়। তাদের ধর্মনিরপেক্ষ শাসনে বাংলার ভাষা সাহিত্য ও স্থাপত্যের উন্নতি হয়। প্রথমে এটা আছে ভাষা সাহিত্য। এই সময় বাংলা ভাষা ও সাহিত্যের উন্নতি ঘটে। হোসেন শাহী আমলে বাংলা লেখালেখি চর্চা বাড়ে। এরপরে রয়েছে পরম ধর্ম সহিষ্ণুতা। ইলিয়াস শাহী ও হোসেন শাহী সুলতানরা ছিলেন অন্যের ধর্মের প্রতি উদার। তাদের উদারতার ফলে বাংলায় সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করত। এই সময় বাংলায় চৈতন্যদেবের নেতৃত্বে ভক্তিবাদের প্রচার হয়েছিল। সুলতান হোসেন শাহ শ্রী চৈতন্যকে শ্রদ্ধা করতেন। এরপরে পাঁচে আছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একে আছে দিল্লির সুলতানদের সঙ্গে তাদের অভিজাতদের কেমন সম্বন্ধ ছিল তা লেখো। দিল্লির সুলতানি শাসনে সুলতান ছিলেন সর্বে সর্বা। সুলতানের হাতেই থাকত যুদ্ধ, বিচার ও দেশ চালানোর সমস্ত ক্ষমতা। দিল্লি সুলতানি দ্বিতীয় স্তম্ভ ছিল অভিজাতরা। অভিজাতরা তাদের পছন্দের সুলতানকে সিংহাসনে বসানোর চেষ্টা করত, আর সুলতানরা চাইতেন অভিজাতরা তাদের অধীনে থাকুক। অভিজাতরা দিল্লির সুলতান ইলতুৎমিশ, রুকুদ্দিন, ফিরোজ, নাসিরউদ্দিন সহ অনেক সুলতানের উত্থান পতনে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিল। অভিজাতদের এক অংশের সমর্থন পেয়ে রাজিয়া সিংহাসনে বসেছিলেন, কিন্তু পরবর্তী সময়ে অভিজাতদের বিরোধিতার ফলেই তাকে সরে যেতে হয়েছিল। সুলতান গিয়াসউদ্দিন বলবন প্রথমে অভিজাত ছিলেন, পরে সুলতান হয়ে অভিজাতদের বা আমিরদের কঠোর হাতে দমন করেছিলেন। সিজদা ও পায়বশ প্রথা চালু এবং 40 চক্রের উচ্ছেদ দ্বারা বলবন অভিজাতদের থেকে সুলতানের ক্ষমতা ও মর্যাদা বাড়ান। অভিজাতদের থেকে সুলতানের মর্যাদা অনেক বেশি তা প্রতিষ্ঠা করার জন্য একে তিনি দরবারে জমকালো পোশাক পরে আসতেন। দুই, দরবারে হাসি তামাশা ও হালকা কথা বলতে নিষেধ করেন। আলাউদ্দিন খলজিও অভিজাতদের কঠোর হাতে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলেন। উল্লেখ্য, তার বাজারদর নিয়ন্ত্রণ তদারকি অথবা দক্ষিণ ভারত অভিযান অভিজাতদের দ্বারা সম্পন্ন হয়েছিল। এরপরে বহরল লোদি আফগানদের পুরনো নীতি মেনে নিয়ে অন্য আফগান নেতাদের সঙ্গে আসন বিভক্ত করে নিয়েছিলেন। এরপরে দুই আছে দাক্ষিণাত্য অভিযানের ক্ষত মোগল শাসনের ওপর কী প্রভাব ফেলেছিল। এর উত্তরটি হলো, মোগল সম্রাট ঔরঙ্গজেব দাক্ষিণাত্য বা দক্ষিণ ভারত দখল করে মোগল সাম্রাজ্যে বিস্তার করতে চেয়েছিলেন। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য দখলের যুদ্ধ মোগল ইতিহাসে সুদূরপ্রসারী প্রভাব ফেলেছিল। তার দাক্ষিণাত্য অভিযানের ক্ষত মোগল সাম্রাজ্যের ধ্বংসের অন্যতম কারণ ছিল। দাক্ষিণাত্য অভিযানের উদ্দেশ্য, সম্রাট ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য অভিযানের উদ্দেশ্য ছিল দক্ষিণ ভারতের বিজাপুর, গোলকোন্ডা ও শিবাজির মারাঠা রাজ্য দখল করা। দাক্ষিণাত্য অভিযান, সম্রাট ঔরঙ্গজেব উত্তর ভারতের সমস্যার সমাধান করে 1681 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্য অভিযান করেন। একে বিজাপুর দখল, ঔরঙ্গজেব 1686 খ্রিস্টাব্দে বিজাপুরকে পরাজিত করেন ও দখল করেন। দুয়ে গোলকোন্ডা দখল, 1687 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব গোলকোন্ডাকে পরাজিত করেন ও দখল করেন। এরপর যেটা হচ্ছে মারাঠা রাজ্য দখলের চেষ্টা। বিজাপুর ও গোলকোন্ডা দখলের পর ঔরঙ্গজেব সর্বশক্তি দিয়ে মারাঠা সাম্রাজ্য দখলের চেষ্টা করেন। একে ঔরঙ্গজেব তাঁর মামা শায়েস্তা খানকে পাঠিয়েছিলেন শিবাজিকে দমন করার জন্য, কিন্তু শায়েস্তা খান শিবাজির হাতে পরাজিত ও লাঞ্ছিত হয়ে কোনো মতে পালিয়ে বেঁচেছিলেন। দুয়ে, তারপর জয়সিংহ ও দিল্লির খান শিবাজির বিরুদ্ধে অভিযান করেন এবং শিবাজির সঙ্গে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেন 1665 খ্রিস্টাব্দে। 1666 খ্রিস্টাব্দে শিবাজি ও তাঁর পুত্র শম্ভুজি আগ্রা মোগল দরবারে
উপস্থিত হন, কিন্তু ঔরঙ্গজেব তাদের বন্দি করেন। কৌশলে শিবাজি সেখান থেকে পালিয়ে যান। ঔরঙ্গজেব তাকে আর পরাজিত করতে পারেননি, তাই তিনি শিবাজিকে রাজা বলে স্বীকার করে নেন। দাক্ষিণাত্য অভিযানের ফল। দাক্ষিণাত্য অভিযানের জন্য ঔরঙ্গজেব দীর্ঘ প্রায় 25 বছর রাজধানী থেকে দূরে ছিলেন। ফলে মোগল কর্মচারীরা নিয়ন্ত্রণমুক্ত ও দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল। দাক্ষিণাত্যের যুদ্ধের ফলে মোগল রাজকোষ শূন্য হয়ে যায়। তিনি 25 বছর ধরে যুদ্ধ করেও দাক্ষিণাত্য থেকে তার লাভ হয়নি, বরং তার ধ্বংসের পথ প্রশস্ত হয়েছিল। এরপরে এটা আছে দিল্লি কেন সুলতানদের রাজধানী হয়ে উঠেছিল? দিল্লির নাম হজরত-ই-দিল্লি হয়েছিল কেন? এর উত্তরগুলি হলো, মোহাম্মদ ঘুরি মারা যাওয়ার পর 1206 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক দিল্লিকে রাজধানী করে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেছিলেন। সুলতানদের দিল্লিকে রাজধানী করার কারণ হলো, দিল্লি সুরক্ষিত ভৌগোলিক অবস্থান। দিল্লি ছিল আরাবল্লী শৈলশিরার এক প্রান্তে ও যমুনা নদী বিধৌত সমতলে সংযোগস্থলে অবস্থিত। আরাবল্লী পর্বতের ঢালে পাথর দিয়ে সুরক্ষিত দুর্গ নির্মাণ করা সহজ হয়েছিল। শহরের পূর্ব দিকে যমুনা নদী, যা ছিল শহরের পূর্ব দিকে প্রাকৃতিক সুরক্ষিত সীমানা। দিল্লির ঐতিহ্য। সুলতানি যুগের আগেও দিল্লি ছিল একটি ঐতিহ্যপূর্ণ শহর। মহাভারতে ইন্দ্রপ্রস্থ নামে যে নগরের কথা জানা যায় তা ছিল দিল্লির আদিরূপ। তাছাড়া প্রাচীনকাল থেকে রাজা ও বণিকদের কাছে এই অঞ্চলটি ছিল বিশেষ আকর্ষণের জায়গা। সুলতানি আমলে দিল্লির নাম হয়েছিল হজরত-ই-দিল্লি। এর কারণ, দিল্লির গুরুত্ব বৃদ্ধি। ইরাকের বাগদাদ শহর ছিল মুসলমান সভ্যতার একটি বড় কেন্দ্র, কিন্তু মোগলরা বাগদাদ আক্রমণ করে এই শহরে অনেক ক্ষতি করেছিল। এর ফলে বাগদাদ শহরের গুরুত্ব কমে গিয়েছিল। বাগদাদের এই দুরবস্থার সময় দিল্লির গুরুত্ব বেড়ে গিয়েছিল। এরপরে আছে ইসলামের পীঠস্থান। বাগদাদ শহরের অবক্ষয়ের ফলে মধ্য ও পশ্চিম এশিয়া থেকে অনেক লোক দিল্লিতে এসে বসবাস শুরু করে। দিল্লি সুফি সাধকদের অন্যতম পীঠস্থান হয়ে ওঠে। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে যে 2 দাগে বর্ধমান রাজ কলেজিয়েট স্কুল এ বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।